সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের যে নেটো মুসলিম জোট, এই জোটে আমরা আগেই দাবি করেছিলাম চতুর্থ দেশ হবে মিশর। কিন্তু তারপরে আমরা বেশ কিছু চেঞ্জ হতে দেখেছিলাম। সৌদি আরবের পক্ষে জোরদার আপত্তি ছিল মিশরকে এই মুহূর্তে মুসলিম জোটে নেওয়ার প্রশ্নে। কিন্তু সমস্ত সমীকরণ বদলে গেল। মিশর যোগদান করতে চলেছে মুসলিম ন্যাটোতে, আর এই খবরে মধ্যপ্রাচ্য সরগরম। তার কারণ এই, আপনারা যে ছবি দেখছেন এই মুহূর্তে, তিনজন বিদেশ মন্ত্রী। আমরা প্রথমেই দেখছি মিশরের বিদেশ মন্ত্রী বদর আব্দুল আতি, তারপরে পাশে বসে আছেন সৌদি আরবের বিদেশ মন্ত্রী ফয়সাল বিন ফারহান, এবং এদিকে রয়েছেন তুরস্কের বিদেশ মন্ত্রী হাকান ফিদান। এই ছবি যেটা প্রকাশ হয়েছে, তারা তিন বিদেশ মন্ত্রী একটি রেস্তোরাঁয় সাধারণ পোশাকে তারা ডিনার সারতে এসেছেন। এই ছবি প্রকাশ হবার পরেই জোরদার গুঞ্জন শুরু হয়ে যায়, তাহলে কি সত্যি সত্যি মিশর মুসলিম ন্যাটোতে যোগদান করতে চলেছে? কারণ এই মুহূর্তে হাকান ফিদান তিনি মধ্যপ্রাচ্যের একাধিক মুসলিম দেশ, এমনকি আফ্রিকারও বেশ কিছু মুসলিম দেশে এই ন্যাটো সম্প্রসারণের উদ্দেশ্য নিয়ে তিনি বেরিয়েছেন ভ্রমণে। তার গুরুত্বপূর্ণ বৈঠক তিনি প্রথমে সারলেন মিশরের সঙ্গে। মিশর যে সত্যি সত্যি মুসলিম ন্যাটোতে যোগদান করতে চলেছে, সেই গুঞ্জন আরো উস্কে দিল খোদ মিশর। কারণ মিশরের বিদেশমন্ত্রী আব্দুলাতি আজ দেশের একটি সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে আমাদের মধ্যে, অর্থাৎ সৌদি আরব, তুরস্ক এবং মিশরের মধ্যে মুসলিম নেটোর বিষয়ে আলোচনা হয়েছে। মুসলিম নেটো অত্যন্ত চমৎকার একটা পদক্ষেপ, যা মধ্যপ্রাচ্যের রাজনীতিকে পুরো বদলে দিতে পারে, এই অভিমত ব্যক্ত করেছেন আব্দুল এতি। আর এরই সাথে একটি বিষয় খুব জোরদার, যে মিশর আশাবাদী তারা খুব শীঘ্রই জয়েন করতে যাচ্ছে মুসলিম নেটোতে। আর এই খবরের তাৎপর্য সীমাহীন। যদিও আমরা এখনো পর্যন্ত একটি বিষয়ে খুব স্পষ্ট বিশ্বাস রাখি যে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের যে জোট, সেই জোট দিয়ে রাতারাতি আমেরিকার বিরুদ্ধে খুব বড়সড় বিপ্লব ঘটাতে পারবে না মধ্যপ্রাচ্য। কিন্তু যে প্রশ্ন গুরুত্বপূর্ণ, ইসরায়েল প্রশ্ন। হাকান ফিদান ঠিক তার দেশের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ানের মতোই ইসরায়েলের বিরুদ্ধে বড় বড় বোমা ফেলছেন। তিনি একটার পর একটা দেশ ট্যুর করছেন এবং ইসরায়েলের উদ্দেশ্যে কামান দেখে দিচ্ছেন। ইসরায়েল এই মুহূর্তে রীতিমতো অস্বস্তিতে। অতীতে কখনো ইসরায়েলকে এমন চাপে পড়তে দেখা যায়নি, এবার কিন্তু পরিস্থিতি বদলাতে শুরু করেছে। আর তারই চাপে আমরা দেখছি বেঞ্জামিন নেতানিয়াহু তিনিও একটি জোটের কথা বলছেন। ইতিমধ্যে ঘোষণাও করে দিয়েছেন দুটি দেশের নাম, গ্রিস এবং সাইপ্রাস। যদিও এই দুটি দেশ মুসলিম নেটোতে স্বাক্ষরকারী তিন দেশের কোনোটির সামনেই সোজা হয়ে দাঁড়াবার সক্ষমতা রাখে না। তবে মিশর যদি সত্যি সত্যি অল্প সময়ের মধ্যেই চতুর্থ দেশ হিসেবে ইসলামিক নেটোতে যোগদান করে, তবে এই মুসলিম নেটো নিয়ে বর্তমানে যত শত প্রশ্ন আছে, সেই প্রশ্নের সংখ্যা কিন্তু কমতে থাকবে। এবং পরপর কাতার থেকে শুরু করে একাধিক মুসলিম দেশ এই নেটোতে যোগদান করবে। এমনকি এও শোনা যাচ্ছে আফ্রিকা মহাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অধিকাংশ দেশ ধীরে ধীরে এই নেটোতে যোগদান করবে। ফলে যদিও এই মুহূর্তে এই মুসলিম নেটো পশ্চিম দুনিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াবার মতো, সামরিক লড়াই করবার মতো কোনো ক্ষমতা রাখে না, কিন্তু অর্থনৈতিক শক্তিতে, জনগণের সংখ্যার নিরিখে ধীরে ধীরে একটা শক্তি ব্লক, একটা পাওয়ার ব্লক তৈরি করবে, এতে কোনো সন্দেহ নেই। মধ্যপ্রাচ্যে যে রাজনৈতিক পট পরিবর্তন হতে শুরু করেছে, তাতে এই মুহূর্তে যে কথা আমরা দাবি করেছিলাম যে ইসরায়েল রীতিমতো আশঙ্কায় এবং আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। যদিও ইসরায়েলের সহজাত যে ধর্ম গণহত্যা করা, সেই গণহত্যা তারা থামায়নি। গাজা ভূমি এবং ওয়েস্ট ব্যাংকে বর্তমানে এই কুখ্যাত গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর পাশবিকতা আরো অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু ভেতরে ভেতরে ভয় বাড়তে শুরু করেছে। একদিকে আমেরিকাতে জনগণের সমর্থন কমতে শুরু করেছে। আব্দুল আল শাহিদের মতো মানুষেরা ভোটে জিতছে, ইঙ্গিত খুব অল্প সময়ের মধ্যেই আমেরিকাতে ভরাডুবি হবে ইসরায়েলের। তবে তার আগে ইরান যে জাদু করে দেখিয়েছে, একটি যুদ্ধে মাত্র 5 মাস যে যুদ্ধের মেয়াদ, সেই যুদ্ধেই আমেরিকা সাম্রাজ্যের অহংকার ভেঙে চুরমার। আমেরিকার না ইন্টারসেপ্টিং মিসাইল আছে, না আক্রমণ করার মতো মিসাইল। উভয় মিসাইলের সংখ্যায় হু হু করে নেমে গেছে, গোটা বিশ্বের মানুষ হাসাহাসি করছে। ওদিকে ইরান 5 মাস যুদ্ধ করবার পরেও কি বিপুল সক্ষমতা এবং দক্ষতায় বিপুল পরিমাণের অস্ত্র ভান্ডার দেশের মধ্যে তৈরি করেছে, সেই খবর পৌঁছে গেছে মোসাদের মাধ্যমে এই রক্তপিপাসু বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে। তাই তারা এখন বিচলিত যে কি করে ইরানকে তারা মোকাবেলা করবে। কারণ ইরান যে জায়গায় দাঁড়িয়ে আছে, আমেরিকাকেই গলায় ধাক্কা দিয়ে বলছে আমার কাছে আত্মসমর্পণ কর। এই যদি ইরানের মেজাজ হয়, মুস্তফা খামেনেই যেভাবে তিনি দৃঢ় প্রতিজ্ঞ তার পিতার হত্যার তিনি বদলা নেবেন,
তাতে বেঞ্জামিন নেতানিয়াহুদের খুব সামনেই যে বড়সড় বিপদ অপেক্ষা করছে সে আর বলার অপেক্ষা রাখে না। অল্প সময়ের মধ্যেই ইরান পরমাণু শক্তিধর রাষ্ট্র হবে এবং যে বিপুল পরিমাণের অস্ত্র তৈরি করছে ইরান, প্রতি মাসে 30,000 করে নতুন ড্রোন তৈরি করছে, 700-র কাছাকাছি মিসাইল তৈরি করছে ইরান। তারই সাথে খাইবার শেকান, ইমাদ, ফাতা-1, ফাতা-2 এইরকম শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলগুলির সঙ্গে নতুন প্রযুক্তি যুক্ত করেছে, যে প্রযুক্তির সাহায্যে এই ব্যালিস্টিক মিসাইলগুলি ছুড়ে দেওয়ার পরেও সেই মিসাইলের গতিপথ চেঞ্জ করা যাবে, এমনকি আক্রমণের লক্ষ্যবস্তুকেও চেঞ্জ করার ক্ষমতা এই মুহূর্তে ইরান অর্জন করেছে। ইরানের এই অসম্ভব যে শক্তি বৃদ্ধি, তাতেই বেঞ্জামিন নেতানিয়াহু আতঙ্কিত। যদি এবার ইসরায়েলের সাথে মুখোমুখি যুদ্ধ হয়, সেই যুদ্ধে ইসরায়েলের ধ্বংস অনিবার্য। আর এই বিষয়ে গোটা মধ্যপ্রাচ্যে আলোচনা হচ্ছেই। ইসরায়েলের অভ্যন্তরে শুরু হয়েছে জোর চর্চা যে ইরান আর সেই আগের ইরান নেই। চলো আমরা দেখে নিই জেরুজালেম পোস্ট তারা কি খবর চেপেছে। ইসরায়েলি অফিসিয়াল স্টান্ট বাই ইরানস র্যাপিড মিলিটারি রিকভারি আফটার 2026 ওয়ার। 2026 সালের প্রাথমিক যে যুদ্ধ, সেই যুদ্ধের পর এত দ্রুত ইরান তার সামরিক সক্ষমতাকে পুনরুদ্ধার করেছে, তাতে ইসরায়েলের সামরিক কর্মকর্তা, নেতা প্রত্যেকেই হতভম্ব। চলুন এবার আরো একটি চমৎকার খবর দেখে নিই। প্রথম থেকেই আমেরিকা এবং ইসরায়েল যখন ইরান হামলা করেছিল, তারা দাবি করেছিল তাদের এক এবং অন্যতম শর্ত, ইরান কোনোভাবেই পরমাণু বোমা তৈরি করতে পারবে না। এবার সেই জায়গা থেকে আমেরিকা 180 ডিগ্রি ঘুরে এসে তারা জানাচ্ছে যে ইরান পরমাণু বোমা বানাবে না। এটা আর আমেরিকার 1 নম্বর দাবি নয়, বরং আমেরিকার বাজারে তেলের দামকে স্থির রাখা, তেলের দামকে কমিয়ে রাখা, এটাই হচ্ছে আমেরিকার 1 নম্বর প্রায়োরিটি। হরমুজ প্রণালী যাতে ইরান খুলে দেয়, বা হরমুজ প্রণালীকে যাতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া যায়, সেটাই আমেরিকার প্রাইমারি গোল। আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স তিনি আজ এই কথা অফিসিয়ালি দাবি করেছেন। আমরা আগেও এই খবর দিয়েছিলাম, তখন আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নাল ইঙ্গিত দিয়েছিল। আজ খোদ আমেরিকার উপরাষ্ট্রপতি বললেন। আর এই খবর চেপেছে টাইমস অফ ইসরায়েল। ভ্যান্স, জেডি ভ্যান্স, শুনতে একটু ভ্যাম্পায়ারই মনে হয়। প্রিভেন্টিং নিউক্লিয়ার ইরান, ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি না করে সেটাকে আটকানো ইজ দ্য নাম্বার 2 ইউএস গোল। এটা আমেরিকার 2 নম্বর লক্ষ্যমাত্রা। তাহলে 1 নম্বর লক্ষ্যমাত্রা কি? আফটার এনশিওরিং চিপ অয়েল, আমেরিকার বাজারে যাতে সস্তা তেলের যোগান দেওয়া যায়, সেটাই এখন ডোনাল্ড ট্রাম্প তথা জেডি ভ্যান্সের একমাত্র লক্ষ্য। এখান থেকে বোঝা যাচ্ছে যে ইরানের সাথে যুদ্ধ করলে আমেরিকার খুব একটা সুবিধা হবে না। পৃথিবীর কোন দেশ এতদিন পর্যন্ত আমেরিকাকে এই রকম গাড্ডাতে ফেলতে পারেনি, ইরান যেভাবে তাকে গাড্ডায় ফেলেছে। শুধু সামরিকভাবে আক্রমণ করেছে তাই না, আমেরিকার অর্থনীতিতে পুরো তালা লাগিয়ে দিয়েছে ইরান। আর আমেরিকা যখন সুরসুর করে ছড়ে আসছে তার 1 নম্বর দাবি থেকে, তাতেই চিন্তার ভাঁজ এই গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সে ভেবেছিল মধ্যপ্রাচ্যে তারাই কেবল একমাত্র পরমাণুধর রাষ্ট্র হবে, সেটাও চোরের মতো। পৃথিবীর কোন রাষ্ট্রকে এখনো স্বীকার করে না তারা। IAEA সেই সংস্থাকেও কিন্তু গোপন রেখেছে আজ পর্যন্ত এই নরখাদকরা, যে তারা তাদের দেশে পরমাণু বোমা বানিয়েছে। আর যখন ইরান এই বোমা বানাতে চাইছে, তার 1 নম্বর গোসা, কোনোভাবেই ইরানকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হতে দেওয়া যাবে না। কিন্তু এখন তার গডফাদার ডোনাল্ড ট্রাম্প কিংবা আমেরিকা সেই দাবিকে আর আমল দিচ্ছে না। চলুন এবার একটা সুখবর দেওয়া যাক। গতকাল চীন থেকে ইরানের একটি বিমান তেহরান বিমানবন্দরে এসে অবতরণ করেছে। আর এই বিমান কোনো যাত্রীবাহী বিমান ছিল না, এটি ছিল কার্গো প্লেন, অর্থাৎ মাল বহন করা প্লেন। তাই স্বাভাবিকভাবে তৈরি হচ্ছে কৌতূহল, তৈরি হচ্ছে প্রশ্ন। চীন থেকে যখন মালবাহী বিমান তেহরানে এসে নামলো, তাহলে এই বিমানে করে কি এসেছে? চীন ইরানকে, তার বন্ধু রাষ্ট্রকে কোন অস্ত্র পাঠিয়েছে? খোলামেলা আপনারা দেখেনি। প্রথমে সেই প্লেনের যাত্রাপথ, চীনের টিয়ানজিং এয়ারপোর্ট থেকে ইরানের এই বিমান যাত্রা শুরু করে। তারপর মায়ানমার হয়ে এই প্লেন ঢোকে বাংলাদেশে, বাংলাদেশের মধ্যবর্তী অঞ্চল দিয়ে এই প্লেন ঢোকে ভারতবর্ষে, ভারতবর্ষের পর পাকিস্তান, এবং পাকিস্তানের পর সোজা ইরানের তেহরানে গিয়ে এই প্লেন ল্যান্ড করে। এখন যে গুঞ্জন শুরু হয়েছে বেশ কিছুদিন আগে থেকেই, চীন থেকে ইরানে এসে পৌঁছানোর কথা ম্যানপ্যাড। এটা এক ধরনের মিসাইল লঞ্চার, যে মিসাইল লঞ্চারের মাধ্যমে যদি যুদ্ধ বিমান আকাশে এসে গিয়ে বোমা ফেলার চেষ্টা করে, সেই যুদ্ধ বিমানকে সরাসরি হামলা করা যায়। এক নতুন এবং কার্যকরী প্রযুক্তি। এই প্রযুক্তির ম্যানপ্যাড
এবার তেহরান এসে পৌঁছলো বলেই অনুমান করছে বিশ্লেষকরা। এই বর্তমান যে যুদ্ধ চলছে, এই যুদ্ধে ইরানি সেনারা এই ম্যানপ্যাড ব্যবহার করেই আমেরিকার F-15 মতো শক্তিশালী ফাইটার জেটকে ভূপাতিত করেছিল। তাই গুঞ্জন এখানে, যদি নতুন করে আবারও যুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধে আমেরিকার প্রধান অস্ত্র ফাইটার জেট, সেই ফাইটার জেট খুব বেশি আর সুবিধা করতে পারবে না। ইরানের সেনারা সেই ফাইটার জেটকে আকাশে ধ্বংস করে দেওয়ার শক্তি এবার অর্জন করলো আগের তুলনায় অনেক বেশি। এমনটাই জল্পনা চলছে এখন এই প্লেনকে ঘিরে ইরান তথা বিশ্বের মধ্যে। আর এই তিনটি গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশনের সাথে সাথে আমরা আজকের এই নিবেদন শেষ করলাম। যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, সুযোগ মিস করবেন না। আমরা 5 লক্ষ সাবস্ক্রাইবারের পরিবারের অন্তর্ভুক্ত হতে যাচ্ছি আগামী কালকেই। তাই আপনারা সাবস্ক্রাইব করুন এবং এই 5 লক্ষ পরিবারের সদস্য হয়ে আমাদেরকে কৃতজ্ঞ করুন। এবং 5 লক্ষ সাবস্ক্রাইব হওয়ার পরে খুব শীঘ্রই আমরা বাংলাদেশে আসছি আমাদের যারা নিয়মিত দর্শক বন্ধু তাদের সঙ্গে দেখা করার উদ্দেশ্য নিয়ে।